32.7 কিলোহার্টজ সেটা দেখাইছি এবং এই কিলোহার্টজটা ফ্রিকোয়েন্সিটা অবশ্যই জেনারেট হইতে হবে। যদি এটা জেনারেট না হয় তাহলে কিন্তু আপনি মাদারবোর্ড কোনোভাবেই অন করতে পারবেন না। তো সেক্ষেত্রে মাদারবোর্ড অন না হলে অবশ্যই আপনাকে এই 32.7 কিলোহার্টজের ক্রিস্টাল এবং এই ফ্রিকোয়েন্সিটা চেক করতে হবে। যদি আপনার কাছে ডিএসও না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মিটার দিয়েও কিন্তু চেক করতে পারবেন। 1 এবং 2 নাম্বার পিনে থাকবে 19 ভোল্টেজ, 1 এবং 2 হলো 19 ভোল্ট, 3 নাম্বারেও 19 ভোল্ট, কিন্তু এটা সিএমআরসি। এটাতে থাকবে 4 নাম্বার পিনে হলো 25 ভোল্ট, 5 নাম্বারে এসি প্রেজেন্টে থাকবে 3.3 ভোল্ট এবং 6 নাম্বার পিনে এসি ডিটেক্ট এটা থাকবে 2.6 ভোল্ট। তো এইভাবে এক একটা পিনে এক এক রকম থাকবে, রিজন ভোল্টেজ থাকবে। তো চার্জিং আইসি আপনারা ডাটা শিট দেখবেন, ডাটা শিট দেখলে এর ডিটেলস আরও বুঝতে পারবেন যে কোন পিনে কত থাকবে কিংবা কিভাবে একটা চার্জিং আইসি কাজ করে। এইচপি প্রোবুক সিরিজের ল্যাপটপের মাদারবোর্ড যদি প্রবলেম হয়, নো পাওয়ার যদি প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এই মাদারবোর্ডটাকে কিভাবে ট্রেস আউট করতে পারেন অথবা কিভাবে সলভ করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাই দেব। তো আমার হাতে এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো এইচপি প্রোবুক 450G2 একটা মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের পাওয়ার সেকশনটা কিভাবে কাজ করে, এর যে মসফেটগুলো অথবা চার্জিং আইসি সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই মাদারবোর্ডটার যদি পার্ট নাম্বারটা আমরা দেখতে যাই তাহলে পার্ট নাম্বারটা এখান থেকেও আমরা দেখতে পাবো। এখানে পার্ট নাম্বার দেওয়া আছে LAB181P। তো এটা আসলে 4 এবং 5th দুইটা জেনারেশনই আসে এই মাদারবোর্ডটা। তো এখানে মাদারবোর্ডের কম্পোনেন্টসগুলো যদি একটু আলোচনা করে নিই যে এখানে আসলে কি কি কম্পোনেন্টস আছে, তাহলে সেক্ষেত্রে আমি পিকচার থেকে দেখি। এখানে আমরা দুইটা কানেক্টর দেখতে পাবো। প্রথম যে কানেক্টরটা আছে এই পাশে কানেক্টর, এটা হলো ডিসি জ্যাক কানেক্টর, যেটা থেকে 19 ভোল্ট আপনার ইন হবে এবং এই পাশে আছে একটা ব্যাটারির কানেক্টর যেখান থেকে ব্যাটারির ভোল্টেজটা ইন হবে। তো এখানে আমরা কিছু কয়েল দেখতে পাচ্ছি, যেমন এই নিচের দিকেও কিছু কয়েল আছে, এই পাশেও কয়েল আছে। তো এগুলোতে আসলে বিভিন্ন কয়েল থাকে, যেমন ভিসিসি কোর থাকে, তারপরে আপনার 1.05 PCS এর কয়েল থাকে। এখানে আছে বায়োস, মেন বায়োস যেটা, এটা জিপিইউ, যেটা এই মাদারবোর্ডটা দুই ধরনেরই হতে পারে, জিপিইউ সহ আসতে পারে আবার জিপিইউ ছাড়াও আসতে পারে। যেমন আমার টেবিলে এখন যেটা, এটা হচ্ছে আপনার ওমা মাদারবোর্ড, আর যেটা আপনার গ্রাফিক্স সহ হবে সেটা হলো ডিসক্রিট মাদারবোর্ড। তো যে পিকচারটা ওপেন রাখছি সেটা হলো ডিসক্রিট মাদারবোর্ডের, আর পাশে হলো সক প্রসেসর, মানে পিসিএস এবং হচ্ছে প্রসেসর একসাথে মার্চ করা, এটা হলো সক এসওসি। তো এর ঠিক নিচে আছে, এখানে আছে আরটিসি ক্রিস্টাল আছে। যদি কোনো কারণবশত মাদারবোর্ড অন না হয়, আপনার পাওয়ার সেকশন সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আরটিসি সেকশনটাকে চেক দিবেন। এবং এই আরটিসি চেক করার সহজ প্রসেস নিয়ে এর আগে অবশ্যই আমি ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা আমি কয়েকদিন আগে দিয়েছিলাম, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন। এখানে খুব সুন্দর করে আমি আরটিসির যে 32.7 কিলোহার্টজ তৈরি হয় সেটা দেখাইছিলাম। ঠিক এই জায়গাটাতে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো যদি কোনো কারণে আপনার এই সেকশনটা কাজ না করে তাহলে কিন্তু মাদারবোর্ড কোনোভাবে অন হবে না। তো ক্রিস্টালে কিভাবে আপনি চেক দিবেন ডিএসওর মাধ্যমে, এইরকম ডিএসওর মাধ্যমে আপনারা কিভাবে চেক করবেন 32.7 কিলোহার্টজ সেটা দেখাইছি এবং এই কিলোহার্টজটা ফ্রিকোয়েন্সিটা অবশ্যই জেনারেট হইতে হবে। যদি এটা জেনারেট না হয় তাহলে কিন্তু আপনি মাদারবোর্ড কোনোভাবেই অন করতে পারবেন না। তো সেক্ষেত্রে মাদারবোর্ড অন না হলে অবশ্যই আপনাকে এই 32.7 কিলোহার্টজের ক্রিস্টাল এবং এই ফ্রিকোয়েন্সিটা চেক করতে হবে। যদি আপনার কাছে ডিএসও না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মিটার দিয়েও কিন্তু চেক করতে পারবেন ভোল্টেজ ভেরিয়েশনের মাধ্যমে যে আরটিসি সেকশনটা ঠিকঠাক আছে কিনা। আমি ডিএসওর মাধ্যমে ক্লিয়ার দেখাইছিলাম। এই ভিডিওটা যদি সময় পান তাহলে দেখবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই 32.7 কিলোহার্টজ কিভাবে কাজ করে সেটা আপনারা একটা ধারণা পাবেন। তো যদি মাদারবোর্ডের একটা ওভারভিউ সম্পর্কে বলি, যে মাদারবোর্ডের পাওয়ার সেকশনটা বলার আগে, পাওয়ার সেকশনটা কিভাবে কাজ করে সেটা বলার আগে আমি এটার একটা ওভারভিউ বলি। যে এটার হলো ডিসি জ্যাক কানেক্টর এবং এটা হলো ব্যাটারির জন্য কানেক্টর, এটা প্রসেসর এবং হচ্ছে র্যামের স্লট আছে দুইটা এবং এখানে আছে র্যাম সেকশনের যে কয়েল, আউটপুট কয়েল, এর মসফেট আইসি এবং হচ্ছে এখানে আছে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনের জন্য। এখান থেকে আরেকবার দেখা দিচ্ছি, এটা হলো 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন, এই পুরোটা 3 ভোল্ট 5 ভোল্টের, আর এই পাশে আছে হলো র্যাম সেকশন। তো এই হলো মাদারবোর্ডের এই সাইডে। আর যদি মাদারবোর্ডের আরেক সাইডের কথা বলি, তো আরেক সাইডে থাকবে চার্জিং আইসি, থাকবে এসআইও থাকবে। চার্জিং আইসিটা আছে ঠিক উপরে, চার্জিং আইসি BQ24736 24736 হলো চার্জিং আইসি নাম্বার। তো এই আইসির রিকোয়ারমেন্টস থাকে বেশ কিছু, পাওয়ার সেকশনটা কাজ করবে এটার কিছু রিকোয়ারমেন্টস আছে, এটা কাজ করার জন্য এর কিছু প্রয়োজন আছে, কি ভোল্টেজ এক একটা পিন এক এক রকম, সেটা যদি ঠিকঠাক ভাবে সে পায় তারপরে এর যে দুইটা মসফেট আছে, পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেট, সেটাকে সে ড্রাইভ করতে পারে, মানে অপারেট করবে। তো সেক্ষেত্রে পি চ্যানেল মসফেট তো ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মাধ্যমে কাজ করে এবং এন চ্যানেলটা হলো এসি ড্রাইভের মাধ্যমে কাজ করে। তো সেই কনসেপ্টটা আজকে আপনাদেরকে দেখাই দেবো। আর আমরা পরে এটা দেখতে পাচ্ছি এসআইও। তো এসআইও নিয়ে আজকে কোনো কথা বলবো না, আজকে শুধুমাত্র চার্জিং সেকশন নিয়ে আপনার কথা বলবো। সেক্ষেত্রে এই মাদারবোর্ডটার আসলে এসি ড্রাইভ কাজ করছিল না। এসি ড্রাইভ মানে সেকেন্ড যে মসফেট, এন চ্যানেল মসফেট, এ চ্যানেলের মসফেটের যে ড্রাইভ গেট পিনে 25 ভোল্ট হবে,
সেই 25 ভোল্ট এটা জেনারেট হচ্ছিল না। এটার প্রবলেমটা কি ছিল সেটা আসলে শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথমে আমি হচ্ছে এটার চেষ্টা করব এটার আপনাদেরকে ডিটেলস দেখা দেওয়ার জন্য। প্রথমে আমরা ডিসি জ্যাক কানেক্টরে আপনার 19 ভোল্টের জন্য আমরা অ্যাডাপ্টারটা দিলাম। অ্যাডাপ্টার দিলে এখানে হলো দুইটা কাজ হয়। আমি ফার্স্টে যেই জিনিসটা বলছি সেটা হলো ফার্স্ট যেই মসফেটটা থাকবে সেটা হলো পি চ্যানেলের মসফেট। আমি একটু ডায়াগ্রামটা দেখাবো। আপনারা এই যদি বোর্ডটা ভালোভাবে দেখেন আশা করি এই ধরনের মাদারবোর্ডের আপনাদের আর পরবর্তীতে কাজ করতে কোনো অসুবিধা হবে না। দেখেন এইভাবে ঠিক রাখবো, তাহলে সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। ভিন মানে হচ্ছে 19 ভোল্ট। এই 19 ভোল্টটা এখানে আসবে। এটা আসার পরে ফার্স্ট যে মসফেট আমরা দেখতে পাচ্ছি এটা হলো পি চ্যানেলের মসফেট। পি চ্যানেলের মসফেট এটা পার হয়ে সেকেন্ড মসফেটের কাছে যাবে 19 ভোল্ট, এবং এই সেকেন্ড মসফেটটা হলো কিন্তু এন চ্যানেলের মসফেট। সো আমরা জানি যে পি চ্যানেলের মসফেটটা কি হয়। পি চ্যানেলের মসফেটের যে গেট ভোল্টেজটা সেটা কিন্তু সোর্সের থেকে নেগেটিভ হবে, মানে ভিজিএস নেগেটিভ হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার অল্প তাহলে আমরা আজকে দেখব যে এখানে ফার্স্ট মসফেটটাকে কিভাবে গেট বাইসিং করা হয়েছে, তো সেটা দেখব। সেই সাথে আরেকটা জিনিস দেখব, এই মাদারবোর্ডে যেটা হয়েছিল সেটা হলো সেকেন্ড মসফেট যেটা আছে, এটা হলো সেকেন্ড মসফেট। এটা আমি যেটা বলতেছিলাম যে এটা হলো এন চ্যানেলের মসফেট। এটার যে 4 নাম্বার পিন এটা হলো গেট। এটা অবশ্যই হাই ভোল্টেজ হতে হবে, 25 ভোল্ট হতে হবে কিংবা 24.5 এরকম হতে হবে। গেট ভোল্টেজটা কিভাবে এটা এসি ড্রাইভের মাধ্যমে চার্জিং আইসি এটা করে সেই জিনিসটাই আলোচনা করব। প্রথম যে মসফেটটার হিসাবটা, প্রথমের মসফেটটা এটা অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে হয়। দেখেন প্রথম যে ভিন মানে 19 ভোল্ট, এই 19 ভোল্টটা আসে ফার্স্ট যে রেজিস্টর, একটা রেজিস্টর এখানে দেখতে পাচ্ছি এবং এখানে একটা রেজিস্টর দেখতে পাচ্ছি। তো এখানে যখন 19 ভোল্ট আসবে এখানে ডুয়েল একটা এন চ্যানেলের মসফেট আছে, এর 2 নাম্বার পিনে যখন এটা হিট করবে তখন এটা একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি হবে। তো ভোল্টেজ ডিভাইডার সার্কিট যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি এখানে কত ভোল্টেজ তৈরি হবে। তো 19 ভোল্টের সাথে আমরা যে ক্যালকুলেটরটা জানি, তো ক্যালকুলেটরটা আমরা অন করতেছি। এটা হলো ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। প্রথমে থাকবে হলো 19 ভোল্ট R1 রেজিস্টার, দ্যাটস মিন প্রথম যে রেজিস্টারটা, প্রথম রেজিস্টারটা এটা কত আছে দেখেন 220 কে, এবং নিচেরটা আছে আমরা রেজিস্টারটা দেখব 100 কে। তো এই রেজিস্টার দুটো দেখলাম আমরা, তাহলে R1 রেজিস্টারটা আমরা দিয়ে দেব। R1 রেজিস্টার হচ্ছে 220 কে, 220 দিয়ে আমরা কি দেব এখানে কিলো ওহম দেব, এখানে কিলো ওহম দেবো এবং এটা হলো 100 কিলো ওহম দেবো। এই দুইটা জাস্ট আমি গেট বাইসিংটা আপনাদেরকে বুঝাই দেবো। 100 কিলো ওহম ক্যালকুলেট করলে 5.94, দ্যাটস মিন আমাদের ফার্স্ট যে মসফেট সেই মসফেটে পি চ্যানেলের মসফেট, এবং সেই মসফেটে আমাদের গেটে অবশ্যই কত ভোল্টেজ থাকবে, সেই মসফেটের গেটে থাকবে হচ্ছে 5.5-6 ভোল্টেজের মতন থাকবে। তো আমরা দেখব যে সেই মসফেটটা কোথায় আছে এবং সেটার অ্যাকচুয়ালি গেটে কি ভোল্টেজটা তৈরি হচ্ছে। এখন যে মসফেটটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি হলো পি চ্যানেলের মসফেট 4455, এবং এইটার সোর্সে থাকবে হলো 19 ভোল্ট আমরা ডায়াগ্রামে যেটা দেখলাম, এবং গেটে থাকবে 6 ভোল্ট এবং ড্রেনে চলে যাবে 19 ভোল্ট। এটা হতে হবে। যদি কোনো কারণে ডিভাইডার সার্কিট কাজ না করে তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু 19 ভোল্টটা প্রথমে সোর্স টু ড্রেন পাস করবে না। সো আমরা মিটারটাকেও কাছে নিলাম, এইটা আপনারা চেক দিবেন ঠিক এইভাবে আমি যেভাবে করতেছি আমরা দেখাবো। মিটারটাকেও দেখানোর চেষ্টা করি একই সাথে। প্রথমে আমরা যে অ্যাডাপ্টার থেকে ভোল্টেজটা দিছি সেই ভোল্টেজটা আসছে 19 ভোল্ট, এবং গেটে থাকবে 6 ভোল্টেজ যেটা বলছিলাম 6.10, ক্যালকুলেটর বলতেছে 5.94, দ্যাটস মিন 6 ভোল্ট। রেজিস্টার দুটো কাজ করতেছে। যদি কোনো কারণে আমাদের এখানে এই ভোল্টেজটা না আসে তাহলে আপনাকে রেজিস্টারগুলো চেক করতে হবে, মান কোনোটা চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখতে হবে। এরপরে এটা ড্রেনে চলে যাবে, কত 19 ভোল্টেজ চলে গেল। অতএব আমাদের ফার্স্ট যেই ফেজ সেই ফেজটা কনফার্ম হলো। এখানে 19 ভোল্ট আসলো, এখানে 6 ভোল্টেজ আসলো, এবং এই পাশ থেকে এই পাশে 19 ভোল্ট চলে আসলো। তো এইটা ফার্স্ট স্টেপ হয়ে গেল। যাই হোক এখন আজান দিবে, আজান দিচ্ছে, আজানটা শেষ হয়ে যাক, তারপরে আবারও আমি আপনাদেরকে এখানকার যে সেকেন্ড যেইটা আছে সিস্টেমটা আছে এন চ্যানেলের মসফেট এটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আজান দিয়া পর্যন্ত, আজানটা শেষ হওয়ার পর আবার আমি ভিডিওতে ফিরে আসতেছি। তো আজানের পরে ফিরে আসলাম আবার ভিডিওতে। তো এখন আমরা দেখব হচ্ছে সেকেন্ড মসফেটে কিভাবে 19 ভোল্টটা পাস করবে সেটা। তো আমাদের এই P1 পয়েন্টে 19 ভোল্ট চলে আসলো। এরপরে আমরা চলে আসতেছি সেকেন্ড মসফেটে। সেকেন্ড মসফেটে এটা হলো এন চ্যানেলের মসফেট, এবং এইটার আমরা জানি এন চ্যানেলে আপনার হলো সোর্স টু ড্রেন যদি ভোল্টেজটাকে আমাদের পাস করাতে হয় তাহলে গেটে হাই ভোল্টেজ মানে ভিজিএসটা পজিটিভ হতে হবে, আর পি চ্যানেলের ক্ষেত্রে ভিজিএসটা নেগেটিভ হতে হবে। তো এই পজিটিভ ভোল্টেজ এখানে তো থাকবে, তার মানে এখানে হলো প্রায় 25 ভোল্ট তৈরি হবে। এই মাদারবোর্ডে কিন্তু 25 ভোল্ট তৈরি হচ্ছিল না। তো তৈরি হচ্ছিল না আগে দেখে নিচ্ছি আমরা যে এখন কত ভোল্টেজ তৈরি হচ্ছে। তো 2 নাম্বার মসফেট PQ102 এর কাছে আমরা যাব। PQ102টা অ্যাকচুয়ালি হলো এই পাশে আছে, আমি ক্যামেরাতে দেখাবো। এখান থেকে PQ102 এটা হলো সেই
এই মসফেট, এবং এটা যেটা বলছিলাম আপনাদেরকে এটা হচ্ছে এন চ্যানেলের মসফেট। এখন এই মসফেটের আমরা দেখব সোর্সে সেই পি চ্যানেল থেকে আসা 19 ভোল্ট সোর্সে আসবে এবং ড্রেনে যাবে। কিন্তু কিভাবে যাবে সেটা হলো অবশ্যই আপনার কত ভোল্টেজ হতে হবে, হাই ভোল্টেজ হতে হবে। প্রথমে আমরা চেক দিচ্ছি, আমরা ওইখান থেকে দেখাবো একসাথে। এখানে এভাবে দেখালে বুঝতে পারবে না। হ্যাঁ, এভাবে দেখাবো। আচ্ছা, আমি একবার ঠিক করে নিই জিনিসটা। সেকেন্ড মসফেটের কাছে যাচ্ছে, এই মসফেটটা ক্রস করার পরে কিন্তু সিএলআরের কাছে যায় এবং সিএলআর থেকে পুরো মাদারবোর্ডে আপনার 19 ভোল্টের ডিস্ট্রিবিউশন হয়। আমরা দেখতে পাচ্ছি পি চ্যানেলের মসফেটের ড্রেন থেকে আসা 19 ভোল্টেজ এই এন চ্যানেলের মসফেটে সোর্সে এসে চলে আসছে 19.5। আর এখন আমরা ড্রেনে নেব। তো ড্রেনে নিতে গেলে আমাদের গেট যে ভোল্টেজটা লাগবে, গেটের ভোল্টেজটা লাগবে হাই ভোল্টেজ। আমি মিটারটাকে এবার 200 রেঞ্জে দিয়ে দিলাম। এবার আমরা মিটার দিকে ফলো করবেন। দেখেন এসি ড্রাইভ, এটাই হচ্ছে এসি ড্রাইভ, 25 ভোল্ট এটা আসছে এবং এই 25 ভোল্ট আসছে বিধায় আপনার এখানে কি হবে, এখানে 19 ভোল্টটা পাস করে আসবে। এবার আমরা ডায়াগ্রামে যাব, একটু ডায়াগ্রামটা দেখে আসবো। যেই জিনিসটা আপনাদেরকে বলছিলাম, এই 19 ভোল্টটা পি চ্যানেল মসফেট এটাকে ক্রস করে যখন আসলো এখানে হাই ভোল্টেজ গেটে হবে, দেন 19 ভোল্টটা আমাদের এই ড্রেনে আসবে, যেটা পয়েন্ট হলো P2টাকে ক্রস করে এটা সিএলআর কারেন্ট সেন্সিং রেজিস্টর, এই কারেন্ট সেন্সিং রেজিস্টরটাকে ক্রস করে বি প্লাসে আসবে 19 ভোল্ট এবং এইখান থেকে মাদারবোর্ডের আমাদের ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে পুরা 19 ভোল্টটা। তো এই হলো এই জায়গার ভোল্ট ইন সেকশনের হিসাব। আরেকটা থাকে হলো চার্জিং সেকশন। আজকে কোনো আলোচনা করবো না চার্জিং সেকশন, কারণ হলো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এইটার যেহেতু এসি ড্রাইভ হচ্ছিল না, এটা কেন হচ্ছিল না শুধু ততটুকুই আলোচনা করব। তো চার্জিং আইসিটা যদি আমরা এইভাবে দেখাই, এই হলো চার্জিং আইসি। তো চার্জিং আইসির বেসিক কিছু রিকোয়ারমেন্টস আছে। তো এই আইসির হলো টোটাল 20 পিনস। এখানে একটা ডট দেওয়া আছে, এখানে একটা সাদা দেওয়া আছে, এখান থেকে এক থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ এটা রোটেট হয়। এখান থেকে 5টা পিন, 6 থেকে এখানে হলো 10, 11 থেকে এখানে হলো 15, আর এখান থেকে 16 থেকে হলো 20। তো এই হলো চার্জিং আইসির পিন। এবং যদি আমরা ডায়াগ্রামে যাই, বেসিক কয়েকটা জিনিস লাগে, যে জিনিসগুলো না হলে এসি ড্রাইভ জেনারেট হবে না। এসি ড্রাইভটা কিন্তু অনেক কারণে জেনারেট নাও হতে পারে। আপনার যদি কোনো কারণে আউটপুটে শর্টিং থাকে, সিএলআর এর আউটপুটে যদি শর্টিং থাকে তাহলেও আপনার এসি ড্রাইভ জেনারেট নাও হতে পারে। যদি মসফেটগুলো লিকেজ থাকে, কোনো কারণে লিকেজ থাকে, আপনার এসি ড্রাইভ নাও জেনারেট হতে পারে। ইন্টারনালি যদি শর্ট থাকে মসফেটগুলো, তাও জেনারেট নাও হতে পারে। এগুলোর অনেকগুলো ইস্যু আছে। তো এই মাদারবোর্ডে যেটার কারণে হচ্ছিল না, আপনাদেরও হয়তো বা এরকম হতে পারে যে এসি ড্রাইভ হতে গেলে অবশ্যই এই আইসিটাকে চলতে হবে। তো এই আইসিটা চলবে তখনই যখন বি প্লাস মানে হচ্ছে 19 ভোল্ট এইটাতে আইসিটাতে আসবে। আইসিতে ভিসিসি মানে এই আইসির যে ইনপুট একটা ভোল্টেজ, সেই ভোল্টেজটা 19 ভোল্টেজ এটা আসবে, একটা রেজিস্টরের মাধ্যমে আসবে এবং এখানে একটা ক্যাপাসিটার আছে। তো এটা হলো ফার্স্ট কন্ডিশন, এটা প্রথম নিয়ম। সেকেন্ড হচ্ছে এসি ডিটেক্ট হতে হবে, এটা হতেই হবে। এটা একটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এসি ডিটেক্টটা হয় এবং এসি ডিটেক্টটা কত হবে দেখেন এখানে যদি আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এসি ডিটেক্ট বলা আছে যে 0.6 ভোল্ট এর নিচে না এবং 3.15 এর ভিতরে। সাধারণত এসি ডিটেক্টর 2.6 এরকম হয়ে থাকে। আপনি যখন এইটার ভোল্টেজ ডিভাইডারটা ক্যালকুলেট করবেন তখন আপনি পেয়ে যাবেন। ভোল্টেজ ডিভাইডারটা কীভাবে ক্যালকুলেট করবেন, যদি এখানে দেখেন ভিন মানে 19 ভোল্ট এবং এটা হলো একটা রেজিস্টর, এখানে আর একটা রেজিস্টর। তো এই রেজিস্টরটা যদি ডিভাইডার হয় তো এইভাবে চলে যায় আপনার হলো এসি ডিটেক্টটা হবে। এবং এসি ডিটেক্টটা কত হবে দেখেন, আসেন আমি 2.6 তো হয়। তো সেক্ষেত্রে আমি ভোল্টেজ ডিভাইডারের কাছে যাব, ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এখানে কত ভোল্টেজ হবে। 19 ভোল্ট আমাদের মেন ইনপুট থাকছে। R1 রেজিস্টার 127কে 127 তো এটা দিলাম, কিলো ওহমই থাকলো। আর নিচের রেজিস্টারটা আছে আমাদের হচ্ছে 20কে। তো 20কে আমরা এখানে 20 দেবো। তো 20 এখানে কিলো ওহম কিন্তু সিলেকশন আছে, ক্যালকুলেট দিলাম। দেখেন 2.59 মানে 2.6 ভোল্ট। তো 2.59 মানে 2.6 ভোল্ট এসি ডিটেক্টে হতে হবে। তো এইটা কিন্তু লাগবে এসি ডিটেক্ট। এছাড়াও লাগবে হচ্ছে এসি প্রেজেন্টে কত ভোল্টেজ হবে এটাও আপনারা বের করতে পারবেন। এসি প্রেজেন্টও হবে হচ্ছে আপনার 3.3 ভোল্ট, সেটারও হিসাব আছে যে কিভাবে এটা হবে। এসি প্রেজেন্টে 3.3 ভোল্ট। ভিসিসি আসে তখন কিন্তু রিজন তৈরি হয়, রিজন ভোল্টেজটা হলো 6 ভোল্ট হয়। তো এসি ডিটেক্ট হয়ে গেলে আপনার হচ্ছে এসি প্রেজেন্ট হবে, দেন আমাদের এসি ড্রাইভ কিন্তু জেনারেট হবে। কিন্তু এসি ড্রাইভটা কন্টিনিউ থাকবে না যদি সিএমআই এই পিনটাতে 19 ভোল্ট কন্টিনিউ থাকে। এটা একটা চার্জিং আইসির একটা ডিটেলস হয়ে যায়, এটা বলতে গেলে আবার ভিডিও আরও বড় হয়ে যাবে। যদি এই পিনটাতে আপনার 19 ভোল্ট মানে একদম স্টিল
সে পায় তাহলে এসি ড্রাইভ পার্টটাকে কন্টিনিউ রাখে, নাহলে একবার এসি ড্রাইভ করে দেখে চার্জিং আইসি যদি কোনো কারণে আউটপুটে সে শর্ট পায় তাহলে কিন্তু এসি ড্রাইভের এই পিনে সে এসি ড্রাইভটা বন্ধ করে দিবে, মানে হাই ভোল্টেজটা বন্ধ করে দিবে যদি আউটপুটে শর্ট পায়। কিন্তু একবার এই CMSRC এই পিনটাতে 19 ভোল্ট থাকবেই, এই 19 ভোল্টের সাথে আপনার 6 ভোল্ট যোগ করে দিয়ে এসি ড্রাইভ করবে, আউটপুটে যদি শর্ট পায় একবার হিট করার পরে দেখবেন যে এসি ড্রাইভ বন্ধ হয়ে গেছে। আপনি পরে দেখবেন এসি ড্রাইভ সব পাতি ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক আছে, আপনি আউটপুটে শর্ট পাচ্ছেন। তো আমি এখন মাদারবোর্ডে দেখব যে এসি ড্রাইভ তো হলো, এখন এখানে আসলে যে পিনের কথাগুলো বলতেছিলাম এসি ড্রাইভের যেই সমস্যা, এই মাদারবোর্ডে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। এখানে আমি নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে আমি এখানে থেকে দেখাবো আপনাদেরকে যে এটার অ্যাকচুয়ালি প্রবলেমটা কী ছিল। আমি ক্যামেরাতে দেখাচ্ছি, দেখেন এটার প্রবলেমটা ছিল, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, ওখানে একটু দেখানোর চেষ্টা করব। এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারটা প্রবলেম ছিল, এখানে আমি রাখছি। তো এই রেজিস্টারটা দেখাই আমরা, হ্যাঁ এই রেজিস্টারটা প্রবলেম ছিল। এই রেজিস্টারটার অবস্থানটা কোথায়? এই রেজিস্টারটার অবস্থান এইখানে আমরা দেখাবো, এটা আমরা ইমেজ থেকে দেখাচ্ছি। এই রেজিস্টারটার অবস্থানটা হচ্ছে ঠিক এইটা। তো এই রেজিস্টারটা প্রবলেম হওয়ার কারণে এর যে ভিসিসি, এটা যদি কানেকশনটা দেখেন আপনারা, এটা 20 নাম্বার পিন, এই 20 নাম্বার পিন এখানে 19 আসবে, এই 19 ভোল্টেজটা এই রেজিস্টার হয়ে এইটাতে যাবে, এটা হলো ভিসিসি পিন। তো ভিসিসিটাই সে পাচ্ছিল না, তো এসি ড্রাইভ হবে কি করে? তো আমাদের এই 4 নাম্বার পিনে হলো এসি ড্রাইভ হয় এবং 6 নাম্বার পিনে হলো 2.6 ভোল্টেজ হবে, আর এটাতে 25 ভোল্টেজ হবে 4 নাম্বারে, 3 নাম্বারে 19 ভোল্ট হবে। একটা ডায়াগ্রাম দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি কোনো কারণে না হয় তাহলে সেক্ষেত্রে যেমন দেখেন এসিপি এসিএন এখানে লেখা আছে, এসিপি এবং এসিএন চার্জিং আইসির। তো এসিপিটা কি? অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ, অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ, এইটা কানেকশন থাকে সিএলআর এর সাথে। এই ইনফরমেশনটা আবার প্লাস মাইনাস হিসাব করতে করতে ইন্টু 20 ইন্টু 40 করতে করতে এটা আয়োর কাছে হিসাব চলে যায়। তো এসিপি এসিএন এটা 1 এবং 2 নাম্বার পিনের সাথে কানেক্টেড। এখানে যদি আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে, তো এবং এই যে 1 এবং 2 এটা কত 19, দুটাতে আপনি 19 ভোল্ট পাবেন, 19 ভোল্টেজ পাবেন। তো এভাবে আপনার চার্জিং আইসিটা চেক করতে হবে। তো এটা হলো এসি ড্রাইভ 4 নাম্বার পিনে 25 ভোল্ট বন্ধ হয়ে গেছিল। সেকেন্ড মসফেটটা আছে, এই যে সেকেন্ড মসফেটটা আছে, এটা হলো এন চ্যানেলের মসফেট এবং এইটার যে গেটে এটা 25 ভোল্ট জেনারেট হচ্ছিল না, বিদায় এখানে ড্রেনে আপনার 19 ভোল্ট আসতেছিল না। ড্রেনের সাইডে যে পজিশনটা আছে সেটা কোনটা হচ্ছে দেখেন, আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই পিনটা দিয়ে যদি আসেন এই পাশ দিয়ে, তাহলে পজিটিভ সাইড, তাহলে ড্রেনের সাইডে যেটা আছে সেটা হলো সিএলআর এর পজিটিভ সাইড আছে, তাহলে এই পাশটা হলো পজিটিভ এবং এই পাশটা হলো নেগেটিভ। তো এইভাবে চার্জিং আইসিটা কাজ করে মূলত। তো এই মাদারবোর্ডের এইটার আমি এখন আপনাদেরকে দেখাই দিই কোন জায়গাতে প্রবলেমটা হচ্ছিল, যার কারণে এসি ড্রাইভটা হচ্ছিল না। এখানে আসবে হচ্ছে ভিসিসির জন্য 19 ভোল্ট এবং এই রেজিস্টারটা ক্রস করতে হবে, এই রেজিস্টারটা ক্রস করবে 19 ভোল্ট এবং এই 19 ভোল্ট এটা হলো ভিসিসি। আর এখানে যে PD104 এটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি এসি ডিটেক্টেড 2.6 এখানে দেখতে পাবেন। আর এসি ড্রাইভটা আমরা দেখাবো, যদি আমরা 4 নাম্বার পিনটা খেয়াল করি, 4 নাম্বার পিন ক্যামেরায় দেখা যাচ্ছে। এখন দেখেন 4 নাম্বারে আসি, 4 নাম্বারে আমি আপনাদেরকে বলছিলাম যে হাই ভোল্টেজ থাকবে 25, চার্জিং আইসি দেখেন জেনারেট করতেছে 25 ভোল্ট। এই জায়গাটা খুব সাবধানে চেক করতে হয়, দেখেন 25 ভোল্ট আছে, এটা 4 নাম্বার পিন। 6 নাম্বার পিন তো আমরা এসি ডিটেক্ট দেখলাম এবং 5 নাম্বার পিনটা হলো অ্যাডাপ্টার প্রেজেন্ট, সেটা 3.3 ভোল্টেজ হয় এটাতে। এখন প্রপটা রাখছি 5 নাম্বার পিনে, 5 নাম্বারে থাকবে হলো এসি প্রেজেন্ট, দেখেন 3.3 ভোল্ট। তাহলে আমরা চার্জিং আইসির ক্ষেত্রে কমন কয়েকটা পয়েন্ট আমরা দেখতে পারি। 1 এবং 2 নাম্বার পিনে থাকবে 19 ভোল্টেজ, 1 এবং 2 হলো 19 ভোল্ট, 3 নাম্বারেও 19 ভোল্ট কিন্তু এটা CMRC, এটাতে থাকবে 4 নাম্বার পিনে হলো 25 ভোল্ট, 5 নাম্বারে এসি প্রেজেন্টে থাকবে 3.3 ভোল্ট এবং 6 নাম্বার পিনে এসি ডিটেক্ট এটা থাকবে 2.6 ভোল্ট। তো এইভাবে এক একটা পিনে এক এক রকম থাকবে, রিজিয়ন ভোল্টেজ থাকবে। তো চার্জিং আইসি আপনারা ডাটা শিট দেখবেন, ডাটা শিট দেখলে এর ডিটেলস আরও বুঝতে পারবেন যে কোন পিনে কত থাকবে কিংবা কিভাবে একটা চার্জিং আইসি কাজ করে। আমি মূলত এইটার যেই মাদারবোর্ডটার যে এসি ড্রাইভ জেনারেট হচ্ছিল না সেটা শুধুমাত্র এই রেজিস্টার, যে এই রেজিস্টারটা আপনাদেরকে দেখালাম, এই রেজিস্টারটার কারণে কিন্তু আপনার হচ্ছে এসি ড্রাইভটা জেনারেট হচ্ছিল না। আমি এখান থেকে আবার একবার দেখা দিচ্ছি, দেখেন এই যে এই রেজিস্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটার যে ভিসিসি, চার্জিং আইসির যে ভিসিসি, সেই ভিসিসিটা কাজ করছিল না। এই শুধুমাত্র এই একটা রেজিস্টারের প্রবলেম হয়েছিল। তো এই রেজিস্টারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন দেখেন এসি ড্রাইভটা একদম কিন্তু জেনারেট হচ্ছে, কোনো সমস্যা নাই এবং এসি ড্রাইভ জেনারেট হওয়ার কারণে এখন পুরো 19 ভোল্ট সব জায়গাতে কিন্তু চলে যাচ্ছে। মাদারবোর্ডের আপনি যদি এভাবে কাজ করেন তাহলে নর্মালি কাজ হয়ে যাবে যে কোনো কাজই। এই যে 25 ভোল্ট, আর এটা হলো সিএলআর এর এসিপি এসিএন যেটা বলতেছিলাম, এটা হলো এসিএন আর এই পাশটা হলো এসিপি।
এবং এই সেলার থেকে আপনার পুরো ভোল্টেজটা মাদারবোর্ডের সব জায়গাতে যাবে। আর আপনার র্যাম ভোল্টেজ যেটা, সেই র্যাম ভোল্টেজটা কিন্তু সুইচিংয়ের পরে পাবেন। আর 3 ভোল্ট 5 ভোল্টটা আপনি অ্যাডাপ্টার দেওয়া মাত্রই পাবেন। আমি 3 ভোল্ট 5 ভোল্ট একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা হলো এই জায়গাটাতে আছে এই দুটা কয়েল। 3 ভোল্ট 5 ভোল্ট একটু দেখাই দিই ভোল্টেজটা কীভাবে। এগুলো অলওয়েজ ভোল্টেজ, তো অ্যাডাপ্টারটা দিচ্ছি কানেক্টরে। 3 ভোল্ট 5 ভোল্টটা আপনি অলওয়েজ পাবেন, এটাতে কোনো সমস্যা নেই। এই যে 5 ভোল্টের কয়েল আর এটা হলো 3 ভোল্টের কয়েল, এই দুটো পাবেন। আর এটা হলো সুইচিংয়ের পরে পাবেন। যেমন এখন মাদারবোর্ডটা অন হয়ে আছে, র্যাম ভোল্টেজ দেখেন 1.35, এটা কিন্তু জেনারেট হয়ে আছে। আর বায়োসের আমরা 8 নাম্বার পিনে দেখতে পাবো, এটা হলো 3.3 ভোল্টের চিপ, অতএব এখানে আমরা 8 নাম্বার পিনে 3.3 ভোল্ট পাবো। মাদারবোর্ড যেহেতু ফ্যান নাই, বন্ধ হয়ে গেছে। আর ভোল্টেজ এখানে বেশি নাই, যেহেতু এটা 4th এবং 5th জেনারেশনে কোর কম থাকে। এটা 1.5 সিপিইউ কোর ভোল্টেজ। এরকম কয়েলগুলো আপনার কোথায় কোন কয়েলে কত ভোল্টেজ হবে এটা আপনারা যদি ডায়াগ্রাম দেখেন, ডায়াগ্রাম থেকে স্মুথলি মানে সবই বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে পিকচারে অবশ্যই দেওয়া নাই, কিন্তু ডায়াগ্রামে আপনারা সব পাবেন। এটা ছিল আজকের ভিডিও। এসি ড্রাইভ কেন তৈরি হচ্ছিল না, শুধুমাত্র একটা রেজিস্টারের কারণে, সেটা আপনাদেরকে দেখালাম। তো খুব সহজে আপনারা এইভাবে মাদারবোর্ডকে, যে কোনো মাদারবোর্ডকে আপনারা সলভ করতে পারবেন। তো আজকের এই যেই ভিডিওটা ছিল, এটা ছিল প্রোবুকের, এইচপি প্রোবুকের মাদারবোর্ডের উপরে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মাদারবোর্ডের আপনার আরও যদি কোনো কিছু জানার থাকে, যেমন আপনার চার্জিং আইসির অথবা 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনের অথবা র্যাম সেকশনের অথবা সিপিইউ কোর সেকশনের, যে কোনো সেকশন নিয়ে যদি আপনাদের আরও জানার থাকে, প্রয়োজন থাকে মনে করেন, তাহলে অবশ্যই বলবেন। আর আরটিসির উপরেও যদি আপনারা বলেন, আরটিসির উপরেও কিন্তু আমি ভিডিও অতীতও করছি, আরও করে দেবো, কোনো অসুবিধা নাই। আরটিসি সেকশনকে কীভাবে আপনারা চেক করতে পারবেন এবং এই আরটিসি সেকশন কখন কাজ করবে, ভিসিসি আরটিসি কীভাবে হয়, এই জিনিসগুলো এটা আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি ভিডিও করব। এটা হলো আরটিসির ক্রিস্টালটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হলো সেই বায়োস 25Q64 FBS। যদি FWS হতো তাহলে এটা 1.8 ভোল্টেজের চিপ হতো। এখান থেকে বোঝা যাচ্ছে এটা হলো 3.3 ভোল্টেজের চিপ। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও তারপর অনেক বড় হয়ে গেছে। মতামত অবশ্যই দিবেন, নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সে আশায় আজকের মতন ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।